হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি ক্লাস। আজকে আমরা বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর ইংলিশ টেক্সট বুক থেকে একটি বিশেষ প্রোজ, যেটির নাম হচ্ছে স্ট্রং রুটস, এই প্রোজটি নিয়ে আমরা আলোচনা করব। স্ট্রং রুটস অ্যাকচুয়ালি এপিজে আব্দুল কালাম এর আত্মজীবনী অর্থাৎ অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে সংকলিত। অর্থাৎ উইংস অফ ফায়ারের পুরো বইটা তো এখানে উল্লেখ করা হয়নি, এখান থেকে উইংস অফ ফায়ারের প্রথম দিকের লেখকের অর্থাৎ আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের আত্মজীবনীর শৈশবকালীন ঘটনাগুলি এখানে আলোচনা করা হয়েছে স্ট্রং রুটস নামক এই প্রোজটিতে। অর্থাৎ এই প্রোজটি অ্যাকচুয়ালি লেখক হলেন এপিজে আব্দুল কালাম। তো আমরা স্ট্রং রুটস প্রোজটি আজকে লাইন বাই লাইন আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে এপিজে আব্দুল কালাম, যিনি কিনা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন এবং একজন বিশিষ্ট বিজ্ঞানী, সারা বিশ্বে তিনি অন্যতম বিজ্ঞানী হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। তো তার আত্মজীবনীর এই অংশটিতে বাল্যবেলার ঘটনাবলী জানতে পারব। তো স্ট্রং রুটস আমরা শুরু করছি। শুরুতেই আমরা দেখে নেব লাইন বাই লাইন আমরা পড়ব এবং মানে বোঝার চেষ্টা করব। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. তো কি বলছে? I was born into a middle class Tamil family। এখানে আই বলতে এপিজে আব্দুল কালামের নিজের কথা বলেছেন যে আমি জন্মেছিলাম একটি মধ্যবিত্ত তামিল পরিবারে ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। তো রামেশ্বরম তামিলনাড়ুর একটি দ্বীপ শহর। দ্বীপ শহর কেন? এখানে ছোটোখাটো কয়েকটি দ্বীপ নিয়ে রামেশ্বরম শহরটি তৈরি হয়েছে। ইন ইস্টওয়াইল মাদ্রাস স্টেট, বর্তমানে এটি তামিল রাজ্যের অন্তর্ভুক্ত হলেও তৎকালীন অর্থাৎ ইস্টওয়াইল মানে পূর্বতন অর্থাৎ পূর্বেকার, আগেকার সময়ে যার নাম ছিল মাদ্রাস রাজ্য, সেই মাদ্রাস রাজ্যের অন্তর্গত একটি দ্বীপের শহর রামেশ্বরমের তামিল পরিবারের মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। মাই ফাদার জয়নুল আবেদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। মাই ফাদার, আমার বাবা জয়নুল আবেদিন, অর্থাৎ এপিজে আব্দুল কালামের বাবার নাম ছিল জয়নুল আবেদিন। হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন বলতে এখানে কি বলতে? প্রথাগত শিক্ষা, অর্থাৎ তার প্রথাগত শিক্ষা ছিল না। নর মাচ ওয়েলথ, এমনকি প্রচুর পরিমাণ সম্পদও ছিল না, প্রচুর টাকা পয়সা ছিল তাও নয়। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই ডিসঅ্যাডভান্টেজ বলতে এখানে অসুবিধাগুলোর কথা বলা হয়েছে, যে তার শিক্ষা কিংবা অর্থগত যে অনুকূলতা সেটা না থাকা সত্ত্বেও হি পজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারিওসিটি অফ স্পিরিট। তাহলে হি পজেসড মানে অধিকারী ছিলেন, তিনি অধিকারী ছিলেন। কিসের অধিকারী ছিলেন? গ্রেট ইনেট উইজডম। ইনেট বলতে সহজাত, অর্থাৎ যেগুলো মানুষ কিনা জন্ম অধিকারে পেয়ে থাকে, অর্থাৎ তার পূর্বপুরুষ তার মা বাবা তাদের কাছ থেকেই জিনগতভাবে পেয়ে থাকে, সেটাকেই বলা হয় ইনেট, সহজাত। উইজডম জ্ঞান, অ্যান্ড ট্রু জেনারিওসিটি অফ স্পিরিট, এবং জেনারিওসিটি মানে হচ্ছে উদারতা। কিসের উদারতা? সততা এবং আত্মার মধ্যে তার ছিল উদারতা, অর্থাৎ তিনি মানুষ হিসেবে মানসিক দিক থেকে তিনি ছিলেন খুবই উদার। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা, অর্থাৎ এখানে মায়ের নাম কি পেলাম আমরা? আশিয়াম্মা, আর বাবা কে ছিলেন? জয়নুল আবেদিন। তো কি বলছে? হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট। হেল্পমেট বলতে এখানে সহধর্মিণী বোঝাচ্ছে, সহযোগী। তাহলে হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, হি বলতে জয়নুল আবেদিনের কথা বলছে যে আমার বাবার ছিলেন আইডিয়াল হেল্পমেট, একজন আদর্শ সহধর্মিণী। ইন মাই মাদার, আমার মায়ের মধ্যে তিনি পেয়েছিলেন আশিয়াম্মা যার নাম। তো আমার মা আশিয়াম্মার মধ্যে আমার বাবা পেয়েছিলেন একজন আদর্শ সহধর্মিণীকে। আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরি ডে।
আই ডু নট রিকল, রিকল মানে স্মরণ করা, আমি ঠিক মনে করতে পারছি না, দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, ঠিক সঠিক সংখ্যাটা লোকজনের, শি ফেড এভরিডে, শি বলতে তার মা প্রত্যেক দিন খাওয়াতো, বাট আই অ্যাম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার এট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। তাহলে কি বলছে, বলছে যে আই অ্যাম কোয়াইট সার্টেন, কিন্তু আমি কিছুটা নিশ্চিত, দ্যাট যে ফার মোর আউটসাইডার, অনেক বেশি বাইরের লোক, এট খেত, উইথ আস আমাদের সঙ্গেই খেত, রোজ তাদের বাড়িতে খেতে আসতো, ওকে, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, অর্থাৎ আমাদের পুরো পরিবারের সবাইকে মেলালে যে সংখ্যাটা হয়, সেই আমাদের নিজের পরিবারের সদস্য সংখ্যার থেকেও বাইরের লোক আমাদের বাড়িতে প্রত্যেক দিন বেশি খেতে আসতো। তো তার মানে তার মা এবং বাবা দুজনেই কিন্তু কী ছিলেন, উদার মনের মানুষ ছিলেন, এবং তারা অনেক বেশি দানশীল ছিল, অর্থাৎ তাদের সাধ্যমতো, সাধ্যের মধ্যে থেকেই তারা অন্যকে সহযোগিতা করত। মাই প্যারেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, অর্থাৎ কি বলছে, আমার প্যারেন্টস, আমার মা বাবা, ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড, ওয়াইডলি মানে বিস্তৃতভাবে, অর্থাৎ খুব বেশি পরিমাণে, রিগার্ডেড সম্মানিত হতেন, অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, অর্থাৎ আদর্শ দম্পতি হিসেবে। মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড one of her forebears having been bestowed the title of বাহাদুর by the British। কি বলছে, মাই মাদার্স লিনেজ, লিনেজ মানে হচ্ছে বংশজাত, অর্থাৎ পূর্বপুরুষ এখানে। মাই মাদার্স লিনেজ, আমার মায়ের পূর্বপুরুষেরা, ওয়াজ ছিলেন কি, দ্য মোর ডিস্টিংগুইশড, অনেক বেশি সম্মানিত এবং বিশেষভাবে তারা পরিচিত ছিলেন সমস্ত লোকেদের কাছে। ওয়ান অফ হার ফোরবিয়ার্স, তাদের মধ্যে একজন, তার পূর্বপুরুষদের মধ্যে একজন, হ্যাভিং বিন বেস্টোড, যাকে কিনা প্রদান করেছিল, দ্য টাইটেল, একটা টাইটেল, তাকে উপাধি দেওয়া হয়েছিল, তার কাকে, আমার মায়ের পূর্বপুরুষদের মধ্যে একজনকে টাইটেল দেওয়া হয়েছিল, কাদের দ্বারা, বাই দ্য ব্রিটিশ, ব্রিটিশদের দ্বারা। কি টাইটেল দিয়েছিল, বাহাদুর, ওকে। নেক্সট, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম অনেক ছেলে মেয়েদের মধ্যে একজন। আর শর্ট বয়, মানে আব্দুল কালামের হাইট কিন্তু খুব কম ছিল, তো সেটাই বলছে, আমি ছিলাম আর শর্ট বয়, আমি খুব শর্ট হাইট ছেলে ছিলাম। উইথ রেদার ডিস্টিংগুইশড, যে কিনা খুব বিশেষ বৈশিষ্ট্য সম্পন্নও ছিল না, লুকস, ওকে, রেদার আনডিস্টিংগুইশড লুক, ওকে, অর্থাৎ বিশেষ বৈশিষ্ট্য সম্পন্নহীন, অর্থাৎ তার মধ্যে কোনো বিশেষ বৈশিষ্ট্য ছিল না। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, যে কিনা জন্মেছিল, অর্থাৎ খুব একটা ভালো দেখতে ছিলেন না তিনি, সেটাই বলছেন যে কিন্তু তার পিতামাতা যথেষ্ট পরিমাণে হ্যান্ডসাম ছিলেন, অর্থাৎ সুদর্শন ছিলেন, এবং তারা লম্বাও ছিলেন। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, অ্যানসেস্ট্রাল মানেও হচ্ছে পূর্বপুরুষ, ওকে, তো উই লিভড আমরা বাস করতাম, ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস আমাদের পূর্বপুরুষদের বাড়িতে, হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। তাহলে এই লাইনটার উপরে কোয়েশ্চেন হয় খুব, যে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা বাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে, ওকে, অ্যানসেস্ট্রাল হাউস, হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা বানানো হয়েছিল 1900 শতকের মাঝামাঝি সময়ে। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাকা হাউস, এটা ছিল একদম কীভাবে, মোটামুটিভাবে পাকা বাড়ি, কি দিয়ে তৈরি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা চুনসুরকি এবং ইটের তৈরি। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মসজিদ স্ট্রিটের পাড়াতে, ওকে। মাই অস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। মাই অস্ট্রিয়ার ফাদার, অস্ট্রিয়া মানে হচ্ছে সংযমী, অর্থাৎ তার বাবা কিন্তু খুব সংযমী ছিলেন, এবং তিনি লাক্সারিয়াস লাইফ পছন্দ করতেন না, সেটাই এখানে বলা হচ্ছে যে মাই অস্ট্রিয়া ফাদার ইউজ টু অ্যাভয়েড, আমার সংযমী বাবা প্রায়শই এড়িয়ে চলতেন, অল ইনএসেনশিয়াল, অর্থাৎ ইনএসেনশিয়াল বলতে অপ্রয়োজনীয়, যেটা একদম একান্ত প্রয়োজনীয় নয়, কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, আরাম বা স্বাচ্ছন্দ্য এবং ঐশ্বর্য,
অর্থাৎ আমার বাবা সমস্ত অপ্রয়োজনীয় স্বাচ্ছন্দ্য এবং ঐশ্বর্যকে এড়িয়ে চলতেন, যেহেতু তিনি ছিলেন কি অস্টিয়ার মানে সংযমী। হাউএভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্ম অফ ফুড, মেডিসিন অর ক্লোদিং। হাউএভার যাই হোক, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর অর্থাৎ সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো প্রদান করা হতো ইন টার্মস অফ ফুড, যেমন করে ফুড, মেডিসিন আর ক্লোদিং, ওষুধ এবং জামা কাপড়। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড। প্রকৃতপক্ষে আমি নিজেকে বলি যে আই ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, অর্থাৎ আমার ছিল একটা কেমন খুবই নিরাপদ শৈশব ছিল, কারণ শৈশবে খাবার, ওষুধপত্র, জামা কাপড় এগুলো নিয়ে তাকে কখনোই ভাবতে হয়নি। তার জন্য তিনি তার শৈশবটাকে বলছেন অনেক বেশি নিরাপদ, মেটেরিয়ালি আর ইমোশনালি, অর্থাৎ বস্তুগতভাবে কিংবা ইমোশনালি মানে মানসিক দিক থেকে। ওকে, নেক্সট কি বলছে, আই নর্মালি এট উইথ মাই মাদার। আমি সাধারণত আমার মায়ের সাথেই খেতে বসতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের ফ্লোরেই মেঝেতেই বসে খেতাম। শি উড প্লেস আ ব্যানানা লিভ বিফোর মি, তিনি রাখতেন একটা কলার পাতা আমার সামনে। অন হুইচ, যেটার উপরে, শি দেন ল্যাডেলড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, এবং শি দেন এবং কলা পাতাটা তার সামনে রাখার পরে তাতে তিনি দিতেন কি, ঢেলে দিতেন রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, ভাত এবং অ্যারোমেটিক মানে সুগন্ধি, সাম্বার মানে তো দক্ষিণ ভারতীয় খাবার এটা, তো ভাত এবং সুগন্ধি সাম্বার তিনি ঢেলে দিতেন। আ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, একটা বিশেষ ধরনের ঝাঁঝালো গন্ধযুক্ত হোমমেড মানে গৃহে তৈরি, বাড়িতেই তৈরি, পিকল আচার, অ্যান্ড আ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং ডলপ মানে দলা বা একটা পিণ্ড, ওকে, এবং একটা দলা দিত কিসের, ফ্রেশ কোকোনাট চাটনি, একদম সতেজ নারকেলের তৈরি চাটনির একটা দলা তিনি দিতেন। ওকে, তো এটা ছিল ফার্স্ট পেজ আমাদের, যেখান থেকে আমরা পেলাম যে তাদের বাড়ি কোথায় ছিল, তার মা এবং বাবা কেমন ধরনের ছিলেন এবং তারা কিভাবে সম্মানিত হতেন, তাদের উদারতার পরিচয় পেলাম। নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। দ্য শিবা টেম্পল অর্থাৎ একটা শিবের মন্দির কিন্তু রামেশ্বরমে রয়েছে। তো সেই রামেশ্বরমে যে শিব মন্দিরটি রয়েছে সেই শিব মন্দিরটির জন্যই কিন্তু বিশেষ তীর্থক্ষেত্র হিসেবে রামেশ্বরমটা অনেক বেশি বিখ্যাত ছিল। তো কি বলছে, দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, শিবের মন্দির যেটি কিনা রামেশ্বরমকে খুব বেশি বিখ্যাত করেছিল তীর্থক্ষেত্র হিসেবে, ওয়াজ অ্যাবাউট আ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, যেটা কিনা ছিল হাঁটা পথে আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। কি বলছে, আওয়ার লোকালিটি আমাদের এরিয়াতে ওয়াজ প্রিডমিনেন্টলি মানে খুব বেশি পরিমাণে, প্রাধান্যের দিক থেকে যদি বলি তাহলে কি ছিল, মুসলিম, অর্থাৎ সংখ্যাগত দিক থেকে অনেক বেশি মুসলিম ছিল। বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে বেশ কিছু হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, যারা কিনা এই যে হিন্দু ফ্যামিলিগুলো যারা কিনা বাস করতো অ্যামিকেবলি মানে খুব বদান্যতার সাথে, বন্ধুত্বপূর্ণভাবে বাস করত উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমাদের এরিয়াতে একটি খুব পুরনো মসজিদ ছিল। হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা সন্ধেবেলাতে প্রার্থনার জন্য নিয়ে যেতেন। আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চান্টেড, আমরা জানি যে মুসলিমরা যে ধর্মাবলম্বী সেই অনুযায়ী তারা সাধারণত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে থাকেন এবং তাদের বিভিন্ন শ্লোক, আমরা যেমনটা গীতার শ্লোক বলি তেমনি তারা সেগুলোই উচ্চারণ করেন।
তো সেগুলো যেহেতু আমাদের মাতৃভাষার মধ্যে পড়ে না, তাই অনেকেই এর মানে না বুঝে শুধুমাত্র উচ্চারণ করে থাকে। তো সেরকমই এপিজে আব্দুল কালামও তার বাইরে ছিলেন না। তো তিনিও এখানে বলছেন যে আই হ্যাড নট ফেইন্টেস্ট আইডিয়া, আমার কিন্তু সামান্যতম বা ন্যূনতম ধারণাও ছিল না অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স, অর্থাৎ এই যে আরবীয় ভাষার প্রার্থনার যে উচ্চারণ আমরা করতাম তার কিন্তু ন্যূনতম অর্থ আমার জানা ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করতাম। কি বিশ্বাস করতাম? টোটালি কনভিন্সড ছিলাম দ্যাট দে রিচড গড, যে এই যে প্রার্থনাটা উচ্চারণ করছি অর্থাৎ চ্যান্ট করছে কিনা, সুর করে উচ্চারিত করছে, সেটা অবশ্যই রিচড, পৌঁছাচ্ছে কার কাছে? গডের কাছে, অর্থাৎ আল্লাহর কাছে বা ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে। এই বিষয়ে কিন্তু তিনি টোটালি কনভিন্সড ছিলেন, সম্পূর্ণরূপে তিনি নিশ্চিত ছিলেন। ওকে। When my father came out of the mosque after the prayers, যখন আমার বাবা মসজিদ থেকে প্রার্থনার শেষে বেরিয়ে আসতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা, উড বি সিটিং আউটসাইড, বসে থাকতেন বাইরে, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করে বাইরে বসে থাকতেন। কোথায়? ওই মসজিদের বাইরে। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, তাদের অনেকেই আমার বাবার সামনে তুলে ধরতেন কি? তুলে ধরতেন বাটিতে বাটি ভর্তি জল। ওকে। কেন জল তুলে ধরতেন? হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম অ্যান্ড সে আ প্রেয়ার, তাহলে তার বাবা এই জলের বাটিতে কি করতেন? হু ডিপ, ডিপ মানে ডোবানো, হিজ ফিঙ্গার টিপস, তার আঙুলের ডগা ডুবিয়ে দিতেন সেই জলের মধ্যে, অ্যান্ড সে আ প্রেয়ার, এবং একটা প্রার্থনা উচ্চারণ করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, দিস ওয়াটার, এই জলটা, এই বাটি ভর্তি জলটা, প্রেয়ার যেটাতে আঙুরের ডগা ডুবিয়ে প্রার্থনা করা হয়েছে, সেই জলটাকেই কিন্তু ক্যারিড হোম, বাড়িতে নিয়ে যেত তারা, ফর ইনভ্যালিডস। ইনভ্যালিডস মানে যে অসুস্থ বা অক্ষম ব্যক্তি রয়েছে তাকে আরোগ্য লাভ করানোর জন্য, তাকে ইনভ্যালিডস মানে অসুস্থ। এবার কি হচ্ছে? নেক্সট হচ্ছে দিস আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড। আই অলসো রিমেম্বার, আমার এও মনে আছে, পিপল ভিজিটিং আওয়ার হোম, লোকেরা আমাদের বাড়িতে আসতো, টু অফার থ্যাঙ্কস মানে ধন্যবাদ জানানোর জন্য, আফটার বিং কিওর্ড সেরে ওঠার পরে। তার মানে তার বাবা ওই যে জলটাকে প্রার্থনার মাধ্যমে শুদ্ধিকরণ করে দিল বা যাই প্রার্থনা করে দিল, সেটাই কিন্তু পান করার পরে সেই অসুস্থ ব্যক্তি আরোগ্য লাভ করত এবং তিনি অবশ্যই ধন্যবাদ জানাতে তাদের বাড়িতে আসতেন। ফাদার অলওয়েজ স্মাইলড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। ফাদার অলওয়েজ স্মাইলড, বাবা সবসময় হাসতেন, তাদের এই ধন্যবাদ জ্ঞাপনের পরিপ্রেক্ষিতে তিনি হাসতেন। অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ, এবং তাদেরকে বলতেন যে আপনারা আল্লাহকে ধন্যবাদ জানান। আল্লাহ কি? দ্য মার্সিফুল, মার্সিফুল মানে করুণাময়। ওকে, তাহলে ফাদার অলওয়েজ স্মাইলড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, বাবা সবসময় হাসতেন এবং তাদেরকে করুণাময় ভগবানকে বা আল্লাহকে ধন্যবাদ জানাতে বলতেন। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পাকশি লক্ষ্মণা শাস্ত্রী, অর্থাৎ রামেশ্বরম মন্দিরের যে প্রধান পুরোহিত ছিলেন তার নাম কি? পাকশি লক্ষ্মণা শাস্ত্রী। এই পাকশি লক্ষ্মণা শাস্ত্রী যিনি কিনা কি ছিলেন? ওয়াজ আ ভেরি লুজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবার একদম খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ, আমার একদম খুব পরিষ্কার স্মৃতি, অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার শৈশবের প্রথম দিকের, ইজ অফ দ্য টু মেন, যেটা ছিল এই দুই ব্যক্তির। এই দুই ব্যক্তি বলতে কার কার? এখানে তার বাবা জয়নুল আবেদিন এবং এই যে হাই প্রিস্ট পাকশি লক্ষ্মণা শাস্ত্রী, এই দুজন ব্যক্তির যে ঘনিষ্ঠ বন্ধুত্ব সেটাই হচ্ছে খুব পরিষ্কারভাবে তার স্মৃতিতে রয়েছে, যেটা কিনা তার একদম খুব ছোটোবেলার প্রথম দিকেকার ঘটনা। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, ট্র্যাডিশনাল মানে
ঐতিহ্যবাহী, অর্থাৎ যেটা কিনা যে ধর্মের ঐতিহ্য। তো প্রত্যেকেই কিন্তু অ্যাটায়ার মানে বেশভূষা বা পোশাক, তাহলে দুজনেই কিন্তু দুজনার নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন। অর্থাৎ মুসলিম হিসেবে তার বাবা জয়নুল আবেদিন যেমন টুপি বা লুঙ্গি এই জাতীয় পোশাক পরে থাকতেন, তেমনি রামেশ্বরম টেম্পলের যে প্রধান পুরোহিত তিনি অবশ্যই গেরুয়া পোশাকে থাকতেন। তো এটাই বলা হচ্ছে এখানে ট্র্যাডিশনাল অ্যাটায়ার। তো তারা কি করতেন? ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, যারা কিন্তু স্পিরিচুয়াল মানে হচ্ছে যে ধর্মীয় আচার বা আত্মার যে আধ্যাত্মিক আচার আচরণ, সেই সব বিষয়ে, সেই সব ব্যাপারগুলো নিয়ে কিন্তু তারা ডিসকাস করতেন, আলোচনা করতেন। তার মানে তার কি মনে আছে? এবার যদি আমরা শুরু থেকে আসি, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স। আমার শৈশবের প্রথম দিকেকার স্মৃতি থেকে এই দুটো ব্যক্তির, যারা কিনা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত অবস্থায় বিভিন্ন আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতেন, সেটাই তার খুব বেশি করে মনে পড়ছে। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ, যখন আমি যথেষ্ট পরিমাণে বড় হলাম, টু আস্ক কোয়েশ্চেন্স, এবং প্রশ্ন করার মতো বড় হলাম, মানে কি যখন প্রশ্ন করতে শিখলো আর কি, কে? এপিজে আব্দুল কালাম। আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার। আই আস্কড মাই ফাদার, আমি জিজ্ঞাসা করেছিলাম আমার বাবাকে, অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, অর্থাৎ এই যে প্রার্থনা, যেটা কিনা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে তিনি বলতেন, নামাজ পড়তেন, যেটা সেই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে নামাজের যে অ্যাকচুয়াল প্রাসঙ্গিকতা, রিলেভেন্স মানে প্রাসঙ্গিকতা, অর্থাৎ সেটার মানে কি এবং কেনই বা সেটা আমরা চ্যান্ট করছি, সুর করে উচ্চারণ করছি, সেটাই কিন্তু তিনি তার বাবাকে প্রশ্ন করে জানতে চাইতেন। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। তাহলে আমার বাবা আমাকে বলতেন যে এখানে তেমন কিছু কি নেই, রহস্যময় কোনো কিছুই নেই এই প্রার্থনার মধ্যে। রেদার প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। রেদার বরং, প্রেয়ার মেড পসিবল প্রার্থনা সম্ভাবনা তৈরি করে, আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, অর্থাৎ কাদের মধ্যে? কমিউনিয়ন মানে সংযোগ তৈরি করে, অফ দ্য স্পিরিট আত্মার সংযোগ তৈরি করে, কোথায়? বিটুইন পিপল মানুষের মধ্যে, অর্থাৎ একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে আত্মার সম্পর্ক বা সংযোগ, কমিউনিয়ন মানে সংযোগ, এটা তৈরি করে কে? প্রার্থনা। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করো, হি সেড তিনি বলতেন, ইউ ট্রান্সেন্ড ইউর বডি অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস। ইউ ট্রান্সেন্ড ইউর বডি, অর্থাৎ ট্রানজেন্ট মানে সীমা অতিক্রম করা। ইউ ট্রানজেন্ট ইওর বডি, তুমি তোমার নিজস্ব সীমা অতিক্রম করে যাও, তোমার কাকে? তোমার দেহের। অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস, এবং তুমি হয়ে যাও কি? কসমস মানে কি? মহাবিশ্ব, অর্থাৎ এই মহাবিশ্বের অংশ হয়ে যাও তুমি। অর্থাৎ এটাও কিন্তু একটা ভ্রাতৃত্ববোধ থেকে এসেছে, কি না? যে আমরা এই পৃথিবীরই অংশ, এই মহাবিশ্বেরই অতি ক্ষুদ্র অংশ। তাই আমরা যখন প্রার্থনা করি কার উদ্দেশ্যে? ঈশ্বরের উদ্দেশ্যে বা আল্লাহর উদ্দেশ্যে, তখন আমরা এই সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিসত্তার বাইরে গিয়ে আমরা এই মহাবিশ্বের একটি ছোট্ট অংশ হলেও তারই অংশ হিসেবে নিজেকে তুলে ধরতে পারি। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড। হুইচ নোজ, হুইচ বলতে এই যে যখন প্রার্থনা করে আমরা মহাবিশ্বের একটি অংশে পরিণত হই, তখন সেই অংশটা কিন্তু জানে না, নো ডিভিশন অফ ওয়েলথ সম্পদের কোনো বিভাজন, এজ বয়স, কাস্ট অর ক্রিড, কাস্ট বলতে এখানে জাতিভেদ প্রথা, অর ক্রিড, ক্রিড মিন্স মতাদর্শ। ওকে, নেক্সট, মাই ফাদার কুড convey complex spiritual concept in very simple down to earth Tamil. My father could convey complex spiritual concept. Okay, my father could convey complex spiritual concept in very simple down to earth Tamil. আমার বাবা কুড কনভে প্রকাশ করতে পারতেন, কনভে মানে প্রকাশ করা, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, কমপ্লেক্স মানে জটিল, স্পিরিচুয়াল আধ্যাত্মিক, কনসেপ্ট ধারণা,
অর্থাৎ জটিল আধ্যাত্মিক ধারণা তিনি প্রকাশ করতে পারতেন ইন ভেরি সিম্পল, খুব সহজ, ডাউন টু আর্থ তামিল, একদম সহজ সরল তামিল ভাষায় তিনি কিন্তু প্রকাশ করতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গাতেই, ইন হোয়াট হি রিয়েলি ইজ, অর্থাৎ তিনি আসলে কি, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং কিভাবে তিনি ওই স্তরে পৌঁছেছিলেন, গুড অর ব্যাড, ভালো কিংবা খারাপ, এভরি হিউম্যান বিং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অব দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। কি বলছে? এভরি হিউম্যান বিং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট, অর্থাৎ প্রত্যেক হিউম্যান বিং, মানুষ, ইজ আ স্পেসিফিক এলিমেন্ট, একটা বিশেষ ধরনের এলিমেন্ট। কিভাবে এলিমেন্ট? একটা বিশেষ এলিমেন্ট উইদিন দ্য হোল অব দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। ম্যানিফেস্ট মানে প্রকাশিত, আর ডিভাইন মানে সর্বশক্তিমান, অর্থাৎ মহান। কে সর্বশক্তিমান? মহান, যে কিনা ঈশ্বর। অর্থাৎ এখানে এই পুরো লাইনটার মানে তিনি বলতে চাইছেন যে ভালো কিংবা মন্দ যে কোনো মানুষই হোক না কেন, যে কোনো প্রকারের হিউম্যান বিংই হোক না কেন, সে কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডেরই একটি অংশ, এবং সে কিন্তু আসলে ঈশ্বরের সৃষ্ট এবং বা আল্লাহর সৃষ্ট, এবং তাই সে মহাবিশ্বেরই একটি অংশ, অর্থাৎ তার কিন্তু একটি নির্দিষ্ট মর্যাদা রয়েছে, অর্থাৎ তার এই পৃথিবীতে একটা পার্টিকুলার গুরুত্ব রয়েছে। সো হোয়াই বি অ্যাফ্রাইড অফ ডিফিকাল্টিস, সুতরাং কেন তুমি কি করবে, কেন তুমি অ্যাফ্রাইড ভয় পাচ্ছ কিসের? ডিফিকাল্টিস কাঠিন্যের, সাফারিং, সাফারিং মানে যন্ত্রণা বা কষ্ট, অ্যান্ড প্রবলেমস এবং সমস্যায়। তাহলে তিনি আমাকে বলেছিলেন যে কেন তুমি তাহলে ভয় পাবে, তোমার নিজের একটা গুরুত্ব রয়েছে, অর্থাৎ তুমি অবশ্যই এই মহাবিশ্বের একটা অংশ এবং তুমি ঈশ্বরেরই অংশ সেই হিসেবে, তাই তুমি ভয় কেন পাবে? তুমি কাঠিন্য হোক, তুমি যন্ত্রণা বা কষ্ট হোক অথবা সমস্যাই হোক না কেন, কোনো কিছুতে কেন তুমি ভয় পাবে? When troubles come, try to understand the relevance of your sufferings. যখন সমস্যা আসে, try to understand, বোঝার চেষ্টা করো, the relevance of your suffering, তোমার যন্ত্রণার প্রাসঙ্গিকতাটাকে বোঝার চেষ্টা করো, যে কেন তুমি কষ্ট পাচ্ছ এবং কেন এই সমস্যাটা এসেছে। Adversity always present opportunities for introspection. অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা, অলওয়েজ প্রেজেন্ট, প্রেজেন্ট মানে এখানে উপহার দেওয়া বা প্রদান করা, সবসময়ই দেয় আমাদেরকে কি? প্রতিকূলতা, অর্থাৎ যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যেই যখন আমরা পৌঁছাই তখন কি আসে? তখন কিন্তু সেখান থেকেই আর একটা অপরচুনিটিসও আসে। কিসের অপরচুনিটিস? কিসের সুযোগ? ফর ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মানে আত্মসমীক্ষা, অর্থাৎ নিজেকে বুঝতে পারার যে একটা শক্তি, সেটা কিন্তু আমরা অর্জন করি, অর্থাৎ আমার নিজের শক্তিটার সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারি যে আমরা সত্যি কি এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের উপায় আমার নিজেরই জানা আছে, আমি কি সত্যিই পারবো? আর যখন আমি এরকম একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে উত্তরণ হতে পারবো, তখনই বুঝতে পারবো যে হ্যাঁ, ভবিষ্যতে কোনো কঠিন পরিস্থিতি এলে আমি তখন ভেঙে পড়বো না, কারণ আমার পূর্ব অভিজ্ঞতা রয়েছে যে কঠিন পরিস্থিতি আমাকে কিছুতেই থামিয়ে দেবে না। নেক্সট আমরা চলে যাচ্ছি পেজ নাম্বার 3-তে, অর্থাৎ নেক্সট পেজে। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? হোয়াই ডোন্ট ইউ সে, কেন আপনি বলেন না, দিস, এই কথাগুলো, এই যে কথাগুলো কিনা জয়নুল আবেদিন আব্দুল কালামকে বলছে, অর্থাৎ আব্দুল কালামের বাবা তাকে বলছে, সেই কথাগুলো আব্দুল কালাম তার বাবাকে প্রত্যুত্তরে বলছে যে আচ্ছা, আপনার কাছে যারা সাহায্য এবং উপদেশ চাইতে আসে তাদেরকে আপনি এই কথাগুলো কেন বলেন না যে তোমাদেরও ভেঙে পড়া উচিত নয়, তোমরাও লড়াই করো এবং নিজের আত্মসমীক্ষা করো, এই কথাগুলো কেন আপনি তাদেরকে বলেন না? এটাই কিন্তু প্রশ্ন করছে কে? আব্দুল কালাম প্রশ্ন করছে তার বাবা জয়নুল আবেদিনকে। তো লাইনটা আর একবার পড়ি। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল, কেন আপনি এই কথাগুলো বলেন না লোকেদের, হু কাম টু ইউ, যারা আসে আপনার কাছে, ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, সাহায্য এবং উপদেশের জন্য। আই আস্কড মাই ফাদার, আমি জিজ্ঞাসা করেছিলাম আমার বাবাকে। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইজ।
হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার, তিনি রেখেছিলেন তার হাত আমার কাঁধের উপরে, অ্যান্ড লুকড স্ট্রেট, এবং একদম সোজাসুজি তাকিয়েছিলেন, ইনটু মাই আইজ, আমার চোখের দিকে। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, বেশ কিছু সময় ধরে তিনি কিছুই বললেন না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, অ্যাজ ইফ, যেন মনে হচ্ছিল, হি ওয়াজ জাজিং, তিনি বিচার করছেন, মাই ক্যাপাসিটি, অর্থাৎ আমার যে ক্ষমতা, ক্যাপাসিটি, টু কম্প্রিহেন্ড মানে বুঝতে পারা, হৃদয়ঙ্গম করা, অর্থাৎ যে কথাটা তিনি, যে উপদেশগুলো জয়নুল আবেদিন এপিজে আব্দুল কালামকে দিয়েছেন, সেই উপদেশগুলোর সঠিক যথার্থ মানে আব্দুল কালাম বুঝতে পারছেন কিনা, সেটাই তার চোখের দিকে তাকিয়ে জয়নুল আবেদিন বোঝার চেষ্টা করছেন যে হ্যাঁ, আমি আমার পুত্রকে যে জ্ঞান প্রদান করলাম সেটা অর্জন করার, অর্থাৎ সেটা গ্রহণ করার ক্যাপাসিটি আব্দুল কালামের আছে কি, সেটাই তিনি বোঝার চেষ্টা করছিলেন। দেন হি আনসার্ড, তারপর তিনি উত্তর দিলেন, ইন আ লো ডিপ ভয়েস, একটা খুব ক্ষীণ গভীর কণ্ঠে। হিজ আনসার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি, তার উত্তর, ফিল্ড মি, হিজ আনসার্ড ফিল্ড মি, তার উত্তর আমাকে পরিপূর্ণ করেছিল, উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি, একটা অদ্ভুত শক্তিতে, অ্যান্ড এনথুজিয়াজম, এবং একটা আগ্রহে, অর্থাৎ একটা অদ্ভুত শক্তি এবং আগ্রহ আমার মনের মধ্যে উদয় হয়েছিল। কখন? যে প্রশ্নের উত্তরে আবার জয়নুল আবেদিন যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো শুনে। এবং সেই কথাগুলো কি, সেই আনসারটা কি, কোন প্রশ্নের পরিপ্রেক্ষিতে? প্রশ্নটা ছিল যে এই যে উপদেশগুলো আপনি দিচ্ছেন সেগুলো আপনার কাছে যারা হেল্প চাইতে আসে তাদেরকে কেন দিচ্ছেন না? তো সেই প্রশ্নের উত্তরে জয়নুল আবেদিন যে কথাগুলো বলছেন সেই কথাগুলো কি, whenever human beings find themselves alone, যখনই লোকেরা তাদের নিজেদেরকে একাকী অনুভব করে, অ্যাজ আ ন্যাচারাল রিয়াকশন, খুবই স্বাভাবিক বুদ্ধিমত্তার হিসেবে, অর্থাৎ স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা খুঁজতে শুরু করে কারোর সঙ্গ বা সাথ, অর্থাৎ মানুষ নিজেকে একাকী কখনোই ভালো অনুভব করে না, অর্থাৎ যখনই তার বিপদ আসে তখন তো সে আরও বেশি নিজেকে একা অনুভব করে, আর তখনই সে কোনো একজনের কি চায়, সঙ্গ চায়, সাথ চায়, অর্থাৎ কোনো একজন সহযোগীকে চায়। whenever they are in trouble, যখনই তারা একটা সমস্যার মধ্যে পড়ে, they look for someone, তারা এমন একজনকে খোঁজে, to help them, যে কিনা তাদেরকে কি করবে, সাহায্য করবে। whenever they reach in impasse, যখনই তারা একটা সংকট বা অচলাবস্থার মধ্যে দিয়ে যায়, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তারা কি করে, দে লুক টু সামওয়ান, তারা এমন একজনকে খোঁজে, টু শো দেম দ্য ওয়ে আউট, যেটা কি না, যে এই বিপদ বা এই অচলাবস্থা থেকে তাকে উত্তরণের পথ দেখাবে। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, প্রত্যেকটি বারবার ঘটে যাওয়া অ্যাঙ্গুইশ বলতে যন্ত্রণা বা বেদনা, লঙ্গিং আকাঙ্ক্ষা বা কামনা, অ্যান্ড ডিজায়ার, এবং ডিজায়ার মানেও ইচ্ছা, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, এবং ফাইন্ডস মানে খোঁজে, ইটস ইহার, ওন নিজের, স্পেশাল হেল্পার এক বিশেষ সহযোগীর। তার মানে লাইনটার মানে কিন্তু খুব ভাইটাল এই জায়গাটা। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, প্রত্যেক বারংবার ঘটে যাওয়া যন্ত্রণা বা বেদনা, লঙ্গিং আকাঙ্ক্ষা, অ্যান্ড ডিজায়ার কামনা, ফাইন্ডস ইট ওন স্পেশাল হেল্পার খুঁজে বেড়ায় এর নিজস্ব সহযোগীকে। অর্থাৎ এই যে জিনিসগুলো এগুলো মানুষের নিজস্ব সত্তা, অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু আকাঙ্ক্ষা ইচ্ছা এগুলোই তাকে যন্ত্রণা প্রদান করে এবং সেগুলোই কিন্তু সবসময় একজন সহযোগীকে খুঁজে বেড়ায়। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, সেই সব লোকেদের জন্য যারা কিনা আমার কাছে আসে ইন ডিস্ট্রেস অর্থাৎ বিপদে বা দুর্দশাগ্রস্ত অবস্থায়, I am but a go between in their effort to propitiate demonic forces with prayers and offerings. I am but, আমি কি করি, I am but a go between মানে মধ্যস্থতাকারী, ওকে।
তাহলে আমি একজন কিছুই না, আমি শুধুমাত্র একজন মধ্যস্থতাকারী। কি কোথায়? ইন দেয়ার এফোর্ট অফ প্রপিটিয়েট মানে নিবারণ করা বা শান্ত করা। ওকে, কাকে শান্ত করতে? ডেমনিক ফোর্সেস। ডেমনিক মানে আসুরিক, আসুরিক মানে অসুর কথাটা থেকে এসেছে। তাহলে যেটা কি না বিপদ বা আমরা বলবো যে ক্ষতিকর যে শক্তি, উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, যাদেরকে আমরা কি করি? প্রার্থনা এবং অঞ্জলির মাধ্যমে কি করি? সেই সব আসুরিক শক্তিকে দমন করার জন্য, প্রপিটিয়েট অর্থাৎ নিবারণ করার জন্য বা শান্ত করার জন্য তাদের সামনে প্রার্থনা করি এবং অঞ্জলি প্রদান করি, এবং সেই সব লোকেদের হয়ে আমি মধ্যস্থতা করি। কাদের হয়ে মধ্যস্থতা করেন তিনি? যেসব লোকেরা তার কাছে সাহায্য চাইতে আসে। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। হ্যাঁ, আমি জানি, তিনি বলছেন, জয়নুল আবেদিন বলছেন যে এটা কিছুতেই হতে পারে না। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ, এটা কিছুতেই হতে পারে না একটা সঠিক পদক্ষেপ। অ্যাপ্রোচ মানে পদক্ষেপ, অ্যাট অল কিছুতেই। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং কখনোই এটা অনুসরণ করা উচিত নয়। অর্থাৎ আমি এই যে পদ্ধতিটা অবলম্বন করছি, তাদের হয়ে মধ্যস্থতা করছি আমি, তাদের এই যে আসুরিক শক্তি, দুঃখ দুর্দশা সৃষ্টিকারী এই যে ক্ষতিকারক শক্তি, তাকে নিবারণ করার জন্য ওই সব লোকেদের হয়ে আমি যে চেষ্টা করছি, মধ্যস্থতাকারী হিসেবে আমি তাদের হয়ে প্রার্থনা করছি ভগবানের কাছে, সেটা কিন্তু কখনোই সঠিক পদক্ষেপ হতে পারে না, এবং এটা কখনোই কাউকে ফলো করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. ওকে, কি বলছে? ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, কোনো একজনকে অবশ্যই বুঝতে হবে, দ্য ডিফারেন্স পার্থক্য। কিসের পার্থক্য? বিটুইন আ ফিয়ার রিডেন ভিশন। ফিয়ার রিডেন মানে হচ্ছে, ফিয়ার রিডেন বলতে আতঙ্কিত। ওকে, ফিয়ার রিডেন আতঙ্কিত, ভিশন মানে আতঙ্কিত, ভিশন মানে দৃশ্য। ওকে, একটা আতঙ্কিত দৃশ্য কিসের? অফ ডেস্টিনি। ডেস্টিনি মানে হচ্ছে তার ভাগ্য বা নিয়তি, তার ভাগ্য বা নিয়তির যে আতঙ্কিত দৃশ্য, এবং কি? দ্য ভিশন দ্যাট এনাবেলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলভস, এবং দৃশ্য বা ধারণা যেটা কিনা কোথায় রয়েছে? ফুলফিলমেন্ট, পরিপূর্ণতা। ওকে, অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনাবেলস আস, এনাবেল মানে সক্ষম করা, এবং সেই দৃশ্য যেটা কিনা আমাদেরকে সক্ষম করে, এনাবেলস আস কি করতে সক্ষম করে? টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলভস, আমাদের নিজের মধ্যেই পরিপূর্ণতা লাভ করার জন্য, অর্থাৎ নিজেকে সক্ষম করার জন্য যে দৃশ্য বা যে কল্পনা শক্তি আমার প্রয়োজন, এবং আতঙ্কিত হয়ে আমার দুঃখ দুর্দশাগ্রস্ত যে ফাইনাল অর্থাৎ অন্তিম পরিস্থিতি, সেটা নিয়েও যে দৃশ্য, এই দুটো দৃশ্যের মধ্যে আমাকে পার্থক্য করতে শিখতে হবে। তার মানে কি বলছে? ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনাবেলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলভস। অর্থাৎ আমাদের নিজেদের মধ্যেই, অর্থাৎ নিজের মনের মধ্যেই কিন্তু সেই শত্রুকে দমন করার জন্য যে দূরদর্শিতা, সেটাও কিন্তু থাকতে হবে, এবং তার মধ্যে, এবং আতঙ্কিত একটা পরিস্থিতির যে আমি সম্মুখীন হচ্ছি, এই দুটো পৃথক যে দৃশ্য, তার মধ্যে আমাকে পার্থক্য করতে শিখতে হবে। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM। আমার মনে পড়ে যে আমার বাবা তার দিন শুরু করতেন 4 AM মানে সকাল 4টের সময়। কিভাবে? বাই রিডিং দ্য নামাজ বিফোর ডাউন। ডাউন বলতে এখানে উষাকাল, অর্থাৎ সূর্যোদয়ের আগের মুহূর্তে, অর্থাৎ সূর্যোদয়ের আগের মুহূর্তে ভোর 4টের সময় তিনি উঠে দিন শুরু করতেন। কিভাবে? সূর্যোদয়ের আগেই তিনি নামাজ পড়ে নিতেন। আফটার দ্য নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ। নামাজ পড়ার পরে হি ইউজ টু ওয়াক, তিনি প্রায়শই যেতেন হাঁটতে। কোথায়? ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ। গ্রোভ মানে ফলের বাগান। এখানে তিনি একটা নারকেল বাগানে হেঁটে যেতেন। উই ওন্ড, যেটা আমাদের নিজেদের ছিল। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, যেটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাট, তিনি ফিরে আসতেন প্রায় 1 ডজন অর্থাৎ 12টা কোকোনাট নিয়ে। টাইড, বেঁধে। কোথায়? টুগেদার, একসাথে বেঁধে। থ্রোন ওভার হিজ শোল্ডার, তার কাঁধের উপরে রেখে।
অ্যান্ড অনলি দেন, এবং ঠিক তারপরেই উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবং তারপরেই তিনি বাড়ি ফিরে তার ব্রেকফাস্ট কমপ্লিট করতেন, অর্থাৎ সকালের খাবার খেতেন। দিস রিমাইন্ড হিজ রুটিন, এটা ছিল, রিমাইন্ড মানে থাকা, দিস রিমাইন্ড হিজ রুটিন, এটাই ছিল তার রুটিন, ইভেন এমনকি হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, যখন তিনি প্রায় তার ষাটোর্ধ্ব বয়স, অর্থাৎ 60 বছর বয়সের শেষের দিকেও ছিলেন, অর্থাৎ তিনি কিন্তু বেশি দিন বেঁচে ছিলেন, অর্থাৎ তার জীবনের শেষ বয়সের দিকেও তিনি কিন্তু এই রুটিনই ফলো করতেন। এবার কি বলছে, এই পোর্শনটুকু মোস্ট ভাইটাল এই প্রোজটির মধ্যে সব থেকে, তো আমরা এটা খুবই সাবধানে পড়ছি। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাইড টু এমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, এই থ্রু আউট মাই লাইফ কি বলছে, আমার জীবদ্দশার মধ্যে দিয়ে, অর্থাৎ আমি যতদিন বেঁচে আছি, অর্থাৎ আমি যাই করেছি না কেন আমার সমগ্র জীবনকাল ব্যাপী, ট্রাইড টু এমুলেট, চেষ্টা করেছি কি করতে, এমুলেট করতে, অর্থাৎ অনুসরণ করতে, এমুলেট করা মানে অনুসরণ করা। আই হ্যাভ এমুলেট, আমি অনুসরণ করেছি, আই হ্যাড ট্রাইড টু এমুলেট, আমি অনুসরণ করতে চেষ্টা করেছি, মাই ফাদার, আমার বাবাকে, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার যে নিজস্ব পৃথিবী যেটা কিনা ছিল বিজ্ঞান এবং টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজির অর্থাৎ প্রযুক্তিবিদ্যা, বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার আমার যে নিজস্ব জগৎ, আমার নিজস্ব যে পৃথিবী, অর্থাৎ তিনি যেহেতু সায়েন্টিস্ট ছিলেন, অর্থাৎ তার নিজস্ব পৃথিবী ছিল এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো সেখানে তিনি সারা জীবনই কিন্তু তার বাবাকে অনুসরণ করতে চেষ্টা করেছেন। এই কথার মানে হচ্ছে যে তিনি যতই সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে ডুবে থাকুক না কেন তার নিজস্ব পৃথিবীতে, তিনি সবসময় তার ব্যক্তি সত্তার মধ্যে কিন্তু তার বাবাকে অনুসরণ করে তার সমগ্র জীবন অতিবাহিত করেছেন, এবং তার বুদ্ধিমত্তা এবং তার আচার আচরণের মধ্যে কিন্তু তার প্রতিচ্ছবি দেখা গেছে। তো এটাই বলতে চেয়েছে, যেহেতু তিনি কিন্তু তার বাবার যে বর্ণনা দিয়েছেন এই গল্পে, যে তিনি একদমই অনাড়ম্বর ছিলেন, অর্থাৎ ঐশ্বর্য এবং সম্পদ কিংবা অহংকার এসবের বিন্দুমাত্র তার মধ্যে কিন্তু ছিল না, তো তেমনি আব্দুল কালাম আজাদও কিন্তু এমনটাই ছিলেন। তো সেটাই তিনি এখানে বলতে চাইছেন। আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, আই হ্যাভ এন্ডেভার্ড মানে চেষ্টা করা, এন্ডেভার্ড মানে চেষ্টা করা, আই হ্যাভ এন্ডেভার্ড আমি চেষ্টা করেছি, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, ফান্ডামেন্টাল মানে মৌলিক, ট্রুথ সত্য, আমি মৌলিক সত্যি ঘটনা কিসের, রিভিলড টু মি বাই মাই ফাদার, অর্থাৎ আমার বাবার দ্বারা আমার মধ্যে থাকা যে মৌলিক সত্যগুলো সেগুলোকে রিভিল করা মানে উন্মোচন করার এবং বুঝতে চেষ্টা করেছি, উন্মোচন করতে এবং বুঝতে চেষ্টা করেছি, যে আমার মধ্যে সত্যি কি ঘটনাগুলো রয়েছে সেটাকে বোঝার চেষ্টা করেছি। অর্থাৎ এ কারণেই কিন্তু তিনি সায়েন্টিস্ট হতে পেরেছেন, অর্থাৎ নিজের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত জ্ঞান এবং সুপ্ত ধারণাগুলোকে কিন্তু তিনি উন্মোচন করতে সক্ষম হয়েছিলেন বলেই কিন্তু অত বড় মাপের সায়েন্টিস্ট এবং সর্বোপরি তিনি একজন মহান ব্যক্তি হতে পেরেছিলেন। এবার কি বলছে, অ্যান্ড ফিল কনভিন্সড দ্যাট দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মাইজারি, মেলানকলি অ্যান্ড ফেলিওর অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস। অনেক লম্বা লাইন, আমরা আস্তে আস্তে পড়ে যাচ্ছি। কিভাবে বলছে যে অ্যান্ড ফিল কনভিন্সড, এবং অনুভব করি, কনভিন্সড মানে কি বলেছিলাম, কনভিন্সড মানে নিজেকে নিশ্চিত করা, অর্থাৎ নিশ্চিতভাবে তিনি কি করছেন, অ্যান্ড নিশ্চিতভাবে তিনি অনুভব করছেন দ্যাট যে দেয়ার এক্সিস্ট আর ডিভাইন পাওয়ার, একটা সর্বশক্তিমান মহান বা মহৎ শক্তি রয়েছে, দ্যাট ক্যান লিফট যে কিনা উত্তোলন করতে পারেন, ওয়ান কোনো একজনকে, আপ ফ্রম কনফিউশন কোনো একজনকে উন্মোচন করতে পারেন, অর্থাৎ তার প্রতিকূল অবস্থা থেকে তাকে মুক্তি দিতে পারে,
কি প্রতিকূল অবস্থা থেকে তাকে কোনো একটা শক্তি মুক্তি দিতে পারে, এবং সেই শক্তিটাকে আসলে সেই শক্তিটা ঈশ্বর বা আল্লাহ, যাকে তিনি এখানে ডিভাইন পাওয়ার বলেছেন। অর্থাৎ ডিভাইন পাওয়ার কি করতে পারেন বলে তিনি নিশ্চিতভাবে অনুভব করেন, অর্থাৎ তিনি নিশ্চিতভাবে অনুভব করেন যে ডিভাইন পাওয়ার যেটা কিনা কোনো একজনকে মুক্তি প্রদান করতে পারে। কিভাবে? ফ্রম কনফিউশন, বিভ্রান্তি থেকে, মাইজারি, দুঃখ দুর্দশা, মেলানকলি, মেলানকলি মানেও বিষাদ বা দুঃখ, আর কি, অ্যান্ড ফেলিয়ার, ব্যর্থতা, অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস। অর্থাৎ তিনি এই যে ডিভাইন পাওয়ার, সে কিনা কনফিউশন, মাইজারি, মেলানকলি এবং ফেলিওর থেকে কোনো একজনকে মুক্তি প্রদান করতে পারেন, অব্যাহতি দিতে পারেন। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং কোনো একজনকে তার সঠিক অর্থাৎ সত্যিকারের পথে কি করতে পারেন? গাইড হিসেবে পথ প্রদর্শন করতে পারেন। অ্যান্ড ওয়ানস অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড। অ্যান্ড ওয়ান্স, এবং যখন একবার, অ্যান ইন্ডিভিজুয়াল কোনো একজন ব্যক্তি, সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, যখন কিনা কি করতে পারবে? সেভার্স মানে ছিঁড়ে ফেলা, ছিন্ন করা, ছিন্ন করতে পারবে। কি ছিন্ন করতে পারবে? হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, তার ব্যক্তিগত এবং মানসিক অর্থাৎ তার শারীরিক এবং মানসিক বন্ধনকে যখন সে ছিন্ন করতে পারবে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, সে তখনই পৌঁছাতে পারবে সেই পথে, সেই রাস্তায়। কিসের? স্বাধীনতার। আর কিসের? হ্যাপিনেস, সুখ, অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং মানসিক শান্তির পথে। অর্থাৎ তিনি কি বলতে চাইছেন? অর্থাৎ মোহমায়া, যেটা কিনা মানুষকে শারীরিক এবং মানসিকভাবে একে অপরের সাথে এই পার্থিব জগতে বন্ধনের দ্বারা আবদ্ধ করে রাখে, সেই পার্থিব বন্ধন থেকে, অর্থাৎ পৃথিবীর ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, এই যে একে অপরের প্রতি মোহমায়া কিংবা বস্তুগত মোহ থাকতে পারে, কোনো বস্তুর প্রতি কারোর ভালোবাসা থাকতে পারে, যে হ্যাঁ আমি একটা এই জিনিসটা আমার জীবনে চাই, একটা ভালো বাড়ি চাই, গাড়ি চাই, এই সবের মায়ার বন্ধন, এগুলো যখন কিনা কোনো একজন ছিন্ন করতে পারবে, তখন সত্যিই সে স্বাধীনতার পথে উন্মোচন হতে পারবে। অর্থাৎ সে কিনা ঈশ্বরের, স্বাধীনতার পথ বলতে এখানে ফ্রিডম বলতে তিনি বোঝাতে চাইছেন যে সর্বশক্তিমান আল্লাহর নিকটবর্তী হতে পারবেন, অর্থাৎ কিনা এই মহাবিশ্বের একজন জাগতিক বস্তু হিসেবেও নিজেকে উপলব্ধি করতে পারবেন, অর্থাৎ তিনি এই পৃথিবীরই অংশ হিসেবে নিজেকে বুঝতে চেষ্টা করতে পারবেন। তো যাই হোক, এটা ছিল এপিজে আব্দুল কালামের নিজস্ব লেখা অর্থাৎ অটোবায়োগ্রাফি, যে অটোবায়োগ্রাফির নাম উইংস অফ ফায়ার। সেই উইংস অফ ফায়ার থেকে আমরা আজকে ক্লাস 12-এর যে ইংলিশ টেক্সট বুকটি রয়েছে সেখানে তুলে নেওয়া হয়েছে স্ট্রং রুটস নামক একটি প্রোজ হিসেবে। তো এখান থেকে আমরা এপিজে আব্দুল কালামের শৈশবের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী এবং তার বাবা মায়ের জীবন আচরণ এবং তার বিশেষ করে তার বাবার ইনফ্লুয়েন্স তার জীবনে কতটা ছিল, সেই সব সম্পর্কে জানতে পারলাম যে তার বাবার ইনফ্লুয়েন্স তার সমগ্র জীবনব্যাপী কিন্তু তার মধ্যে একটা কাজ করেছে। তার জন্যই তিনি অনাড়ম্বর, একটা সহজ সরল, অহংকারহীন, সুন্দর জীবন, একটি মহৎ জীবন তিনি সারা জীবন ধরে সমস্ত মানুষের সামনে তুলে ধরেছেন এবং নিজেকে সমস্ত জাতি, ধর্ম, মতভেদ নির্বিশেষে সবার কাছে মহান হিসেবে ভালোবাসা পেয়েছেন। যাই হোক, আমরা স্ট্রং রুটস থেকে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো সেগুলো একবার দেখে নেব খুব শর্টে। যদি তোমরা চাও যে এটা থেকে কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি একটা একটা করে পেজ এগোচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি আর এগুলো পড়ে শোনাচ্ছি না। যদি কারো প্রবলেম হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ইনবক্সে। তো ধন্যবাদ স্টুডেন্ট সবাইকে। লেন্দি ভিডিও, তোমরা মিনিমাম ধৈর্য সহকারে একটু পড়বে, তবেই সম্ভব হবে এটা পড়া।